কিসে আমরা বুঝতে পারবো? যখন নির্বাচন হবে। লাস্ট যে উপনির্বাচন হলো 6টায়, তাতে 6টাতেই বামফ্রন্টের জমানত জব্দ হয়েছে, বিজেপির দুটোতে জমানত জব্দ হয়েছে, কিন্তু বামফ্রন্টের 6টাতেই জমানত জব্দ হয়েছে, কংগ্রেসের তো হয়েছে। সুতরাং এইটা মানুষ যতদিন না এই ভুল মিথ্যা তত্ত্বটাকে পাত্তা দিচ্ছে বা মান্যতা দিচ্ছে, ততদিন এই তত্ত্বটা বাজারে খাওয়ানো যাবে না। কেন ওটা এরকম একটা তত্ত্ব তোমরা দেওয়ার চেষ্টা করছো বারবার, ব্যর্থ হওয়ার পরেও, মানুষ ফিরিয়ে দেওয়ার পরেও? আচ্ছা, আমি আমি বা আমরা তো নয় রাজনৈতিক ভাবে তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বলে এই ধরনের কথাগুলো বলছি। স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠতেই পারে যে তোমরা তো তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বলে তোমরা কথাগুলো বলবে, এটাই স্বাভাবিক। যে কথা তোমার মানে অঙ্কে 1-1-2 হয়ে যায়। কিন্তু আমার কথা, মানুষের মধ্যে তো এমন প্রভাব, এমন কথা উঠে আসছে। এবার এর মানে এই নয়, ধরুন সিপিএম ভোটে জিততে পারছে না, আমি আপনার তর্কে খাই ধরে নিচ্ছি, সিপিএম এর আসন নেই, সিপিএম রেজাল্ট খারাপ করেছে নির্বাচনে, তার মানে তো এই নয় যে এই তত্ত্বটা ভুল হয়ে যাচ্ছে। এই তত্ত্ব কেন ভুল আমি আবারও বলছি, বারবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি বলার জন্য কথাগুলো বলছি না। ধরুন আপনি নির্দিষ্টভাবে একজনকে 2 বছর 2.5 বছর জেলে রেখে দিলেন, এবার এটা তো স্বাভাবিকভাবে তখন এই প্রশ্নটা উঠবেই যে তাহলে আপনার কাছে কি এভিডেন্স আছে? এদিকে দেখা যাচ্ছে রেশনের দুর্নীতি হয়েছে, এদিকে দেখা যাচ্ছে শিক্ষায় দুর্নীতি হয়েছে, এদিকে দেখা যাচ্ছে চাকরির দুর্নীতি হয়েছে, তাহলে এই দুর্নীতিগুলো কে করলো? নিশ্চিত এই দুর্নীতিগুলো বৈষম্য চট্টোপাধ্যায় করেনি, নিশ্চিত দুর্নীতিগুলো বিজেপি প্রতিনিধি বা শুভজিৎ সরকার করেনি। যে ওই দপ্তরের মন্ত্রী, যে দপ্তরের দায়িত্বে থাকবে, নিশ্চয়ই দুর্নীতি তার হাত থাকবে। এক, এইটা লজিক হতে পারে। আর নয়, 2 হতে পারে যে তার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। মানে এই দপ্তরটা নির্দিষ্ট যে দপ্তর, ধরে নিন খাদ্য দপ্তর, জ্যোতিপ্রিয় মল্লিক মাননীয় যিনি মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী তার হাতের বাইরে ছিল, উনি নামেই মন্ত্রী ছিলেন, ওনার প্যাড গুলো হয়তো রাস্তাঘাটে পাওয়া যেত। এই দুটো লজিক হতে পারে। দীপ্তিমান, হ্যাঁ সত্যি প্রচুর কাগজে লেখা হয়, সংবাদ মাধ্যম আমরাও করি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এই তথ্যগুলো আমরা সূত্রের খবর বলে করি, ইডি সিবিআই সূত্র, কিন্তু দুর্নীতি যে হয়েছে তার প্রমাণ তো হচ্ছে না। দেখো অয়ন, আমি তোমাকে বলছি, এই যে ভারতবর্ষের যে তদন্ত প্রক্রিয়া, তাতে একদম শেষ এজেন্সি হচ্ছে সিবিআই বা ইডি। এই যে শেষ এজেন্সি, একটা প্রাতিষ্ঠানিক যখন একটা দুর্নীতি হয়, এই দুর্নীতি তো শুধুমাত্র পার্থ চ্যাটার্জি বা শুধুমাত্র কি বলে বালু মল্লিক এদের একার পক্ষে করা সম্ভব নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এর 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 এই দুর্নীতির মধ্যে একটা বিরাট অংশ জড়িত, একটা বিরাট অংশের মানে সিস্টেম জড়িত। এটা আমি সেটাই বলছি। না না, ওই ওই আমি সেটাই বলছি অয়ন, এই যেহেতু লাস্ট এজেন্সি, অর্থাৎ সমস্ত কিছু দেখো, আজকে তো এই যে সেটিং এর কথা সিপিএম বলছে, আজকে সব থেকে বেশি এই দুর্নীতির বিরুদ্ধে যদি প্রতিবাদ কেউ করে থাকে, সেটা বিজেপি করেছে। আজকে ইডি সিবিআই ওরা ঘুরিয়ে বলছে যে ইডি সিবিআই নিয়ন্ত্রণ আমাদের কাছে আছে। তো ইডি সিবিআই নিয়ন্ত্রণ যদি সত্যি বিজেপির কাছে থাকে, তাহলে বিজেপি তো ইডি সিবিআই এর যে নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে তো বিজেপি এটাকে অ্যালাউ করেছে, ওদের কথা হচ্ছে, তাহলে অ্যালাউ করেছে, তাহলে তো সব থেকে বেশি দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের যে সমস্ত আমাদের যে সিস্টেম গুলো আছে সেই তারা লড়ছে। তাহলে এই জায়গায় সেটিং এর তথ্যটা আসছে কোথায়? না না, আমি বলছি ওর কথাটা তো এখানে কোনো থেকে না, তার কারণ হচ্ছে আন্দোলন। আজকে রাস্তায় পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের সব থেকে বেশি কারা প্রতীয়মান, এটা তো বুঝতে হবে। আজকে যেহেতু ইডি বা সিবিআই একদম শেষ এজেন্সি, যেহেতু সমস্ত কিছু প্রমাণ মিটিয়ে যাওয়ার পরে, কতদিন পরে আজকে রেশন দুর্নীতি শুরু হওয়ার কতদিন পরে, শিক্ষা দুর্নীতি শুরু হওয়ার কতদিন পরে ইডি বা সিবিআই তদন্তে এসছে। তো সুতরাং তারা যে সমস্ত কিছু প্রমাণ গ্যাদার করতে পারবে এরকমও কিন্তু কোনো ব্যাপার নয়। এটা কারণ হচ্ছে এর আগে, আমি আর বলতে চাইছি না পুলিশের ভূমিকা কি ছিল, আমি বলতে চাইছি না গভর্নমেন্টের ভূমিকা কি ছিল, প্রশাসনের ভূমিকা কি ছিল, আমরা তো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা রিসেন্ট আরজিকরের ক্ষেত্রে দেখেছি প্রশাসন কি ভূমিকা নিয়েছে, পুলিশ কি ভূমিকা নিয়েছে। সুতরাং ইডি আর সিবিআই এর কাজটা পশ্চিমবঙ্গে এসে ভীষণ কঠিন হয়ে পড়ে। এই যে আমাদের যে ইডি বা সিবিআই এর যে কনভিকশন রেট আছে, সেই রেট পশ্চিমবঙ্গে এসে কেন প্রায় 10-এর নিচে চলে যায়, এটা তো আমাদের ভেবে দেখবার সময় হচ্ছে। সারা ভারতবর্ষে যেখানে 75% কনভিকশন রেট, 75% কনভিকশন এখানে এত কম যায়, কারণ এখানে বিরাট কঠিন হয়ে যায় ইডি সিবিআই এর কাজটা। আর তাই ইডি সিবিআই জামিন আদালত জামিন দিতে বাধ্য হয়। না, আমার কথা হলো, একটা লোককে আমি 14 মাস জেলে রাখলাম, এর আগের মদন মিত্রকে 22 মাস জেলে রেখেছে, আরো অনেকে জেল খাটছে। তাহলে একটা লোকের লিবার্টি, আমাদের আর্টিকেল 21-এ আমাদের যে লিবার্টির কথা বলা আছে, যে অধিকারের কথা বলা আছে, সেই আমার অধিকার খর্ব হচ্ছে। আমি কাস্টাডিতে ডিটেন করছি, আমি কনফাইন্ড রয়েছি,
তদন্তকারী সংস্থা যে কোর্টের কাছে সামিল করেছে যে আমি এই অপরাধের সঙ্গে যুক্ত, তাই আমাকে কাস্টাডিতে রাখতে হবে। এতদিন কাস্টাডিতে রাখার পরে যদি মামলার ক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি ফেলিওর হয়, তার দায় দায়িত্ব কার উপরে আসবে? যখন ধরছে কাউকে তখন মিষ্টি বিতরণ করছে বিজেপি পার্টি অফিসে, বাজি ফাটাচ্ছে, আবির খেলছে, আর যেই জামিন হয়ে যাচ্ছে বলছেন যে জামিন হয়ে গেছে তো আমরা কি করব। অদ্ভুত ব্যাপার, ক্রেডিট নেওয়ার সময় বিজেপি বলবে আমাদের ক্রেডিট, আর যখন জামিন হয়ে গেল, আরে আপনি তো আপনারা ক্রেডিটটা নিতে চান কেন? তাহলে আবির খেলা খেলেন কেন? তাহলে তখন আবির খেলার করায় আবির খেলা খেললেন। আবার যখন একটা কেসে অগ্রগতি হচ্ছে না বলে জামিনটা কখন হয়? জামিনটা তখনই হয় যে যখন কেসের সারমর্ম বা অগ্রগতির ক্ষেত্রে জজ সাহেব মনে করে যে একে কাস্টাডিতে রেখে এটাকে বিচার করার দরকার নেই, একে জামিন দিয়ে দিই, ট্রায়াল ফেস করবে, সেক্ষেত্রে। কিন্তু বৈশাখা এটাও তো হতে পারে যে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ তৈরি আছে, তারপরেও তো তাকে কাস্টাডিতে রেখে তদন্ত করার প্রয়োজন নেই, সেটার কারণেও তো জামিন হয়। এরকম হয়নি তো আজ পর্যন্ত, তা তো না। আচ্ছা, আপনি আমায় সোজা বলুন না, সারদা মামলায় 2014 সাল থেকে 2025 হয়ে গেল, সিবিআই আপনার কেন্দ্রীয় সরকারের ব্লু আইট বয়, সেখানে 11 বছর ধরে ফাইনাল চার্জশিট, মানে আসামির সংখ্যা হলো 50 জন, সাক্ষীর সংখ্যা হলো 350 জন। তাহলে মামলাটা, যেহেতু আমি ওই ফৌজদারি ওকালতি করেই বলে জানি যে এটা এত সহজ নয়। না, এই যে যেটা বললেন, আমি দীপ্তিমানের কাছে আসবো, যে যখন ধরছে ইডি সিবিআই, যখন গ্রেফতার করছে, তখন আবির খেলছেন, উন্মাদনা, আনন্দ সব। কিন্তু তারপরে যখন শ্রমিক ভট্টাচার্যের আমরা কথা বলেছিলাম, শ্রমিক ভট্টাচার্য সে একই, যে যখন ইডি সিবিআই এর মামলা থেকে জামিন পাবেন কেউ, তখন বলবেন আমাদের কি দায়। এইখানে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন, ওই রকমই জামিন তো পাবেনই, একটা না একটা সময় জামিন পাবেন, ওটা অধিকার। কিন্তু কিংপিন যাকে বলছেন তো আপনি, সেটা সবাই জানছে যে ইডি বলেছে কিংপিন, রেশন রাখতে পারলেন না। আমি একটু শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা দেখাই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে। জামিন পাওয়া আইন সিদ্ধ অধিকার, জামিন পেলেই সে পাপমুক্ত হয়ে যেতে পারে না। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অনেক অপরাধী জামিন পান, পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। এই সরকার দুর্নীতি ছাড়া কোনো ডিপার্টমেন্টকে বাকি রাখতে পারেনি। আমি দীপ্তিমানের কাছে আসবো, কি করে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত যে দুর্নীতি হয়েছে? না, আমি যে ধরো একটা জিনিস, যে বৈশাখা যে কথাগুলো বলছিলেন, আচ্ছা বৈশাখা, একজন প্রাক্তন মন্ত্রী, তার 150 কোটি টাকার সম্পত্তি, যেটা ইডি 48টা মুভেবল ইমুভেবল প্রপার্টি অ্যাটাচ করেছে, এটা কি করে সম্ভব? এই যে পিএমএলএ যে কোর্টে গেছে, যে আইন বহির্ভূত সম্পত্তির যে মামলা, এটা কি করে সম্ভব? এইগুলো তো উত্তর দিতে হবে। কিভাবে পার্থ চ্যাটার্জির খুব ক্লোজ পার্সনের বাড়ির খাটের তলা থেকে 56 কোটি টাকা পাওয়া গেল ক্যাশ, এইগুলো তো তার প্রমাণ। এটা হতে পারে যে আইনগত প্রমাণ, আইনগত ভিত্তি, আইনগত টেকনিক্যাল যে প্রমাণ, সেইগুলো হয়তো কম আছে, কিন্তু মানুষের চোখের সামনে যে জিনিসগুলো প্রমাণিত হয়েছে, মানুষের চোখের সামনে মানুষ যেগুলো প্রমাণ পেয়েছে, সেইগুলোকে কিভাবে আপনারা অস্বীকার করবেন? একদম বৈশাখার কাছে আসবো এই প্রশ্ন নিয়ে, তবে তার আগে শুভজিতের মন্তব্যটা নিয়ে, শুভজিৎ কিছু বলতে চাইছে নিয়ে আমি বৈশাখের কাছে আসবো। একাধিক এরকম অভিযোগ উঠে আসতে পারে। আমি আপনাকে এত দূরে যাওয়ার কথা বলছি না, খুব সাধারণ জায়গা থেকে বলছি। দেখুন, আমরা রাজনৈতিক আন্দোলনের কর্মী, যারা রাজনৈতিক কর্মী, নিশ্চিতভাবে যারা বিরোধী দলের হয়ে কাজ করে, বিরোধী দলে থাকে, বৈশাখের অভিজ্ঞতা নিশ্চিতভাবে আছে, দীপ্তিমানদারও আছে, আমাদের এখন হচ্ছে যে বিরোধী দল করতে গেলে আপনার নামে মিথ্যে মামলা আসবে এবং সেক্ষেত্রে আপনার জামিন পাওয়া না পাওয়া এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু যেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এটা কিন্তু একটা বড় আর্থিক দুর্নীতি এবং বড় সড়ো পাবলিক যে মানে মানুষের যে সম্পদ, জনসম্পদের সমবন্টন না হয়ে এটা লুট হয়ে গেছে, এই জায়গায় প্রশ্ন উঠছে। 2 নম্বর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, দেখুন এই যে টাকার কথা উঠছে না, যে 150 কোটি বা খাটের তলায় টাকা, আমি এতদূর যাবো না, খাটের তলায় কার টাকা না টাকা সেইটা অনেক ডিসক্রিপেন্সি থাকতে পারে, এই নিয়ে অনেক সোজাসুজি উত্তর থাকতে পারে না, অন্য কারোর টাকা থাকতে পারে, ষড়যন্ত্র হতে পারে। আমি বলছি, দেখুন কিছু নির্দিষ্টভাবে আপনি তৃণমূলের এমএলএ বা এমপিদেরকে দেখুন, মন্ত্রীদেরকে দেখুন, যারা হয়তো 2011 সালে হলফনামা দিয়েছিল, যাদের হয়তো আর্থিক মানে ইনকাম বা যে অ্যাসেট, মুভেবল ইমুভেবল অ্যাসেটের যে হিসাব,
তা হয়তো ছিল 10 লাখ টাকা। সেটা কি করে আপনি বলতে পারেন 2.5 কোটি টাকা হয়ে গেল, 5 কোটি টাকা হয়ে গেল, কারো 15 কোটি টাকা হয়ে গেল? এই প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ দেখুন, আমাদের বৈষ্ণবদারা কিন্তু পুরোনো দিনের রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি করে উঠেছে। আমি নিশ্চিতভাবে ওনাকে আমি মানে ওনার কাছে এই বিষয়গুলো তুলে ধরছি, রাজনৈতিক খালি তৃণমূল হিসাবে নয়, সাধারণ জায়গা থেকে। এগুলো কি দুর্নীতি নয়? এই দুর্নীতি এখন প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না, আর ইডি সিবিআই কি করছে করছে না, নিশ্চিত এখন আপনি কাউকে দোষী বলতে পারবেন না, ঠিকই, তখন প্রমাণ আছে। কিন্তু এগুলো কিন্তু আসলে বড় বড় এক্সাম। একেবারে এবার দুটো মিলিয়ে জবাব নিই যে একজন কাউন্সিলরের পর্যন্ত কোটি কোটি টাকা সম্পত্তি কিভাবে হয়, সেখানে দীপ্তিমান বললেন মন্ত্রীর 150 কোটি টাকার সম্পত্তি। প্রথম কথা আমি দীপ্তিমানের কথার উত্তরে বলি যে উনি যে হিসাবগুলো দিচ্ছেন বা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো অনেকদিন ধরে বলে গেছে, প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত করতে পারেন। আচ্ছা, আমাকে এবার আপনার কথার মাঝখানে আমি বলিনি। না দাদা, এবার আপনি আমায় বলুন। আপনার কথার মাঝখানে বলছি না, বলছি যে ইডি এটা বলেছে, আমি বলি। আচ্ছা, ইডি বলা মানে তো সেটা বেদবাক্য হলো না? আর আপনাকে আমি প্রশ্ন করি, যে শুভেন্দু অধিকারীর ক্যাসেট টাকা হাতে করে নিচ্ছে, যে ক্যাসেট আপনাদের এই বিজেপির পার্টি অফিস থেকে 2016 সালে ফ্লোর করা হয়েছিল, সেই শুভেন্দু অধিকারীকে আপনারা আজকে বিরোধী দলের নেতা করে পার্টি ফেস করছেন। হেমন্ত বিশ্ব শর্মা, আপনারা বলেছিলেন উনি প্রাইম অ্যাকিউজ, এই রোজভ্যালি সারদার, তাকে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। অজিত পাওয়ার, যাকে বলেছিলেন জেলে চাকা ঘষে চাকি ঘুষিং ফিসিং জেলে ঢোকাবেন, তাকে উপমুখ্যমন্ত্রী করেছেন মহারাষ্ট্রে। আপনারা হেমন্ত শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, এই নারায়ণ রানের ব্রাদার্স, কটা নাম বলবো যাদের বিরুদ্ধে আজকে আপনাদের বিশ্বাসযোগ্যতা আসছে না কেন? কারণ আপনারা আজকেই আগে চোর বলছেন, কালকে সে যেই বিজেপি পার্টি অফিসে গিয়ে জয়েন করবে সে হয়ে যাবে খোয়া তুলসী পাতা। না, আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক কি দুর্নীতি করেননি? এখনো আইনের চোখে প্রমাণ হয়নি। এটা তো রাজনীতির ব্যাপার না, এটা আইনের ব্যাপার। আইনের চোখে প্রমাণ হয়নি, কিন্তু মানুষের কাছে তো উঠে এসেছে যে দেখুন, মানুষের কাছে এইবারে লোকসভা নির্বাচনে ওনারা কম লেখেননি, বিজেপি কম লেখেনি, আপনারা কম দেখাননি, তাতে কি? তৃণমূল তো সিট 22 থেকে 29 হয়ে গেছে, আর বিজেপি সিট 18 থেকে 12 হয়ে গেছে। আর একটা কথা, ওই যে আর একটা কথা, এই যে ওনারা বলছেন না যে হলফনামা দিয়েছিল 10 লাখ টাকা, হঠাৎ করে এটা 10 কোটি হয়ে গেছে, তাহলে আমাদের দেশের আয়কর দপ্তর কি ঘাস ছিঁড়ছে? তারা দেখছে না যে অ্যাব্রাপ্টলি তার প্রপার্টিটা বেড়ে যাচ্ছে, তার টাকাটা বেড়ে যাচ্ছে? ইনকাম ট্যাক্স তাহলে কি করছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো বিজেপির কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, এটা তো উত্তর দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষক রতন চক্রবর্তী আছেন। রতন বাবু, আপনি শুনলেন কাদের নাম বললেন বৈশ্যানর্দা, যাদেরকে বিজেপি গুরুত্ব দিয়েছে, বিভিন্ন পদে এনেছে। আবার এখানেও পশ্চিমবঙ্গেও আমরা দেখছি বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে বিরাট বিরাট দুর্নীতির অভিযোগ। দুর্নীতি এখন মানুষ খায় না খায় সেটা পরের ব্যাপার, ভোটে ইস্যু হয় কিনা হয়তো হয় না, এরকমটাই হয়তো ফল। কিন্তু তৃণমূল আর বিজেপি দুর্নীতির প্রশ্নে কি মুদ্রার এপিঠ ওপিঠ? একই পিঠ? আপনার মিউট করা আছে। মিউট অন করুন। আমি আসছি, আপনি মিউট অন করে রাখুন, মিউট অন করার চেষ্টা করুন, আমি আসছি। হ্যাঁ, শুভজিৎ। না, আমি যেটা বললাম, দেখুন, এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলোর কথা বৈশ্যদা বললো, এতে নির্দিষ্টভাবে আমাদেরও তো অভিযোগ যে এরা এদের কাজ ঠিকভাবে করছে না বলেই বিভিন্ন জায়গা থেকে দেশের সম্পদ এদিকে সম্পদ ওদিকে চলে যাচ্ছে, এবং তার হিসেবে আমরা পারছি না। পরবর্তীকালে আপনি দেখবেন ভোটের আগে, নির্বাচনের আগে এসে অনেক বড় বড় মানে দেশপ্রেমের গল্প দেওয়া হয়, কিন্তু আসলে এই যে দেশের যে সংস্থাগুলো যাদের কাজ ছিল নিরপেক্ষভাবে চোর ধরা বা এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরা, সে যদি সিপিএম এর লোক হয়ে থাকে অসুবিধা নেই, কারণ দুর্নীতিবাজের সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি হয় বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু এক্ষেত্রে কিছু জায়গা থেকে তো সত্যি বায়াসনেস চলে আসছে এই সংস্থাগুলোর ক্ষেত্রে। ঠিক যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি সিআইডি কে দেখেন, সিআইডির ক্ষেত্রে এত অভিযোগ আসে কেন? কারণ সিআইডিও পুরোপুরি চলে হচ্ছে কালীঘাটের অনুপ্রেরণায়, এই তৃণমূল সরকারের অনুপ্রেরণায়। আমাদের তো এরকম ব্যাপার নেই যে সিআইডি বা সিবিআই যদি কোনো সংস্থা তদন্ত ঠিকভাবে করতে পারে
সে যে সংস্থাই হোক, কারণ দিনের শেষে তো পশ্চিমবঙ্গ সরকার হোক বা ভারতের সরকার, তো আমাদের ট্যাক্সের টাকা হওয়া সরকার, কিন্তু আমাদের সরকার, সকলের সরকার, সেই সরকারের গায়ে তো তৃণমূল, বিজেপি বা সিপিএম লেখা থাকে না, বা কংগ্রেস লেখা থাকে না। সরকার তো যখন নির্বাচিত হয়ে যায় তখন সেটা জনগণের সরকার। কিন্তু এরা এমন ভাবে সংস্থাগুলো মানে পলিটিক্যাল হুইপেন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে ক্ষেত্রে হয়তো আজকে এই ধরনের দীপ্তিমানের কাছে আসবো, তবে তার আগে কুণাল ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের যেহেতু বক্তব্য দেখালাম, কুণাল ঘোষ কি বললেন সরকারিভাবে দলের তরফ থেকে, দেখুন। মামলায় যে জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এটা আইনি বিষয়। আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই, এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। প্রথমেই যে গল্পগুলো ছড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে বলে যে সমস্ত চারপাশে খবর ছড়ানো হয়, তাতে ধৃত ব্যক্তি বা তার দল বা তার সরকারের একটা মেলাইন করার চেষ্টা সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে হয়, যেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে। সূত্র চারপাশে খবর দেয়, শুধু চার্জশিটে সূত্র লেখে না। এইখানেই প্রশ্ন দীপ্তিমানকে, যে দুর্নীতি এর আগে বহু আপনারা অভিযোগ করেছেন, কিন্তু তারপরেও দেখা গেছে তৃণমূলের জয় জয়কার। এইবার এই যে পরপর ইডি সিবিআই এর জামিন হয়ে যাচ্ছে, এটাই তো এই কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে যারা মুখপাত্র, যারা নেতা, তারা প্রচার করবেন যে আটকে রাখার জন্যই আটকে রাখা হয়। অয়ন, ভোট আর দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন, এই দুটো কিন্তু এক না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভোটের রাজনীতি আলাদা, দুর্নীতি কিন্তু আলাদা একটা বিষয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকবে। কিন্তু আমি যে কথা বলছিলাম, এই যে আমরা যে বিজেপি বা সিপিএম যে অভিযোগ করছে তা কিন্তু নয়। একটা তদন্তকারী সংস্থা, ইডির মতন একটা সংস্থা বা সিবিআই এর মতন সংস্থা যখন কোর্টের মধ্যে দাঁড়িয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে, সেই অভিযোগের কিন্তু এভিডেন্স ছাড়া কখনো সেই অভিযোগ করতে পারে না। যখন সে 48টা সম্পত্তি অ্যাটাচ করে, এবং বৈশ্বনাথ অনেক দিনের পুরনো আইনজীবী, তিনি নিশ্চয়ই জানবেন নিয়ম, যখন সে তার সম্পত্তিকে অ্যাটাচ করছে, প্রপার এভিডেন্স ছাড়া সম্পত্তি অ্যাটাচ করা যায় না। 150 কোটি টাকার কথা কিন্তু কোনো রাজনৈতিক নেতা বলে, ইডি অভিযোগ করেছে কোর্টে। সেটাই বলছি। জামিন দেওয়াটা এইভাবে হয় না, জামিন কেউ পেতেই পারে বিভিন্ন কারণে, বিভিন্ন পার্সপেক্টিভের জন্য। একদম নিশ্চিত থাকো তুমি, এই মামলা কিন্তু শেষ হয়নি এবং শেষ হবেও না। এই মামলায় যারা যুক্ত আছে তারা প্রত্যেকে শাস্তি পাবেন, এটা যেমন বৈশ্বনাথ জানেন তেমনি আমরাও জানি। তার কারণ হচ্ছে যে জামিন একটা আইনগত প্রসেস, সেই আইনগত প্রসেসে তাকে জামিন দেওয়া হচ্ছে, তার মানে এই মামলাটা শেষ হয়ে যায়। আমাকে আরেকটা কথা বলবার আছে, এই যে উনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বললেন বা আদার্স বিভিন্ন জনের সম্পর্কে বললেন, শুভেন্দু অধিকারী সম্পর্কে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। উনি যেটা বলেছিলেন যে পার্টির নির্দেশে উনি চাঁদা তুলেছেন, সেই কথাটা বলেছিলেন। এই ছাড়া ওই একটা ছবি ছাড়া শুভেন্দু অধিকারীকে যতটাই ওরা মেলাইন করার চেষ্টা করুন, কারণ শুভেন্দু অধিকারী সব থেকে বড় প্রধান মুখ ওদের বিরুদ্ধে, সফল হবে না। সিপিআই বা বিজেপি তৃণমূলের নেতাদের মেলাইন করছে না, মেলাইন করছেন আপনারা বিজেপির বিরোধী দলনেতাকে। বৈশ্বনাথ, আমি আর এটা কি বলবো, তাহলে 2016 সালে ওদের পার্টি অফিস থেকে যে ছবিটা, যে ক্যাসেটটা, যেটা পেন ড্রাইভটা ওখানে ছাড়া হয়েছিল, যে এখন হয়তো যিনি ছেড়েছিলেন তিনি কোথায় আছেন জানি না, তাকে নিয়ে এসে জিজ্ঞাসা করুন যে ঘটনাটা সত্যি না। যাই হোক, আপনাদের পার্টি অফিস থেকে তো ছেড়েছিলেন, তাহলে 2016 সালে কি শুভেন্দুর ছবিটা বাদ দিয়ে ছেড়েছিলেন না? শুভেন্দুর ছবিটা সেখানে ছিল। আপনাদের পুরনো ইসলাম বহিষ্কারও করছে তিনি। আরে এটা অদ্ভুত কথা। আমি একটা সোজা কথা, আপনি বললেন যে আপনি বলুন না যে এখানে ছবিটা, যেটা শুভেন্দুর ছবি ছিল কি ছিল না, হেমন্ত শর্মাকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলেছিলেন কি বলেছিলেন না? আপনি বলছেন আপনি শুভেন্দুকে ক্লিন চিট দিচ্ছেন কি করে? সৌগত রায়কে তাহলে ক্লিন চিট দিন। না, তার ক্লারিফিকেশন তো শুভেন্দু বাবু দিয়েছেন, যে পার্টি কি ক্লারিফিকেশন দিয়েছে? তার ক্লারিফিকেশন দিয়েছে। ছাড়া এইভাবে সংগ্রহ করা যায়? বিল আছে, বিল আছে। চলে যাচ্ছে। যাই হোক, এ রাজ্যে এখনো পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে